সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইউসিবি টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম। যে যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা, সবাইকে ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আলোচনার বিষয় নির্বাচন কমিশন নানান চাপে। নির্বাচন কমিশন নানান চাপে। নির্বাচন কমিশন আগামীতে একটি গ্রহণযোগ্য এবং নির্ভুল নির্বাচনের দায়িত্ব নিয়েছে। সেই নির্বাচনের জন্য এখন নানামুখী চাপ আছে। নির্বাচনের পূর্বে যে কাজগুলো করার কথা সেই কাজগুলো করছেন এবং একের পর এক চাপ যুক্ত হয়েছে তাদের উপরে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। নির্বাচন করার জন্য অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা আছে, গ্রহণযোগ্য নির্বাচনের কথা আছে, প্রতীক দেওয়ার কথা বলা আছে, সীমানা পুনরুদ্ধারণ নিয়ে শুনানি হয়েছে, তাতে হট্টগোল হয়েছে। নানান বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক, গণফোরাম। আপনাকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন আবু আলম মোহাম্মদ শহীদ খান, সাবেক সচিব এবং রাজনীতি বিশ্লেষক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা যখন কথা বলছি নির্বাচন কমিশন নিয়ে, নির্বাচন কমিশনের চাপ নিয়ে, নির্বাচন কমিশনের কাজ নিয়ে, সেই সময় বাংলাদেশে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা সফর করছেন। বাংলাদেশের সাথে একটি চুক্তি, 4টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। নানান রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে তারা কথা বলেছেন, ব্যবসায়ীদের সাথে বাণিজ্য মন্ত্রী কথা বলেছেন। এদিক থেকেও বাংলাদেশের জন্য এই দিনটি গুরুত্বপূর্ণ। আমরা নির্বাচন কমিশন থেকে শুরু করে আসি। ডাক্তার মিজানুর রহমান যেহেতু রাজনৈতিক দলের নেতা, তার কাছ থেকে শুনে আছি আজ ব্রাহ্মণবাড়িয়া 2 এবং 3 সংসদীয় আসনের সীমানা পুনরুদ্ধারণ নিয়ে আলোচনা হচ্ছিল, যুক্তিতর্ক হচ্ছিল। এর মধ্যে হাতাহাতি, মারামারি, কিলঘুষির ঘটনা ঘটেছে। বিএনপির এক পক্ষ, বিএনপির অন্য পক্ষ এবং এনসিপি এর সাথে যুক্ত হয়েছে। এই বিষয়টি কি রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে ফেলছে, নাকি নির্বাচন কমিশন এখানে কি ভূমিকা রাখতে পারত বা কি রেখেছে? ধন্যবাদ আপনাকে এবং আমার সম্মানিত সহ আলোচক, সাবেক সিনিয়র সচিব এবং চ্যানেলের দর্শক শ্রোতাকে। দেখুন, এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করা। এবং নির্বাচনের জন্যে এই সরকার একটি রোডম্যাপের কথা ঘোষণাও করেছে যে ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে নির্বাচন হবে। আমরা যারা দ্বিতীয় সপ্তাহে বা প্রথমার্ধে, প্রথম বা এখন দ্বিতীয় সপ্তাহের কথাই আসছে, তো আমরা যারা রাজনীতির মাঠে ক্রিয়াশীল রাজনৈতিক দল, আমরা একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দাবি করে আসছি। এবং বিগত 15 বছর ধরে নির্বাচন কমিশন যে প্রক্রিয়ার মধ্যে নির্বাচন করেছে সেটি সম্পর্কে দেশবাসী জানে এবং সেটা কোনো নির্বাচনই ছিল না। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার গঠন হবে এবং তাদের হাতেই রাষ্ট্র দায়িত্ব পালন করবে। তো এই ক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূমিকাটা সবচেয়ে বেশি। আমি এর আগেও নির্বাচন করেছি জাতীয় সংসদ। তো আমরা যেটা দেখেছি যে নির্বাচন কমিশন স্বাধীন বলা হলেও আসলে তাদের নির্বাচন নির্ভর করতে হয় সরকারের উপরে। তারা ওই যে 3 মাসের জন্য বা নির্বাচনকালীন সময়ে তারা যে প্রশাসনের উপরে যে দায়িত্ব বা নিয়ন্ত্রণ, সেটা কোনো কালেই তারা যথাযথভাবে করতে পারে নাই। আপনি যদি দেখেন যে গাজীপুরের সিটি কর্পোরেশন নির্বাচনের সময় সেখানকার যিনি পুলিশ এসপি দায়িত্বে ছিলেন, হারুনুর রশিদ সম্ভবত, নির্বাচন কমিশন তার প্রতি অসন্তুষ্ট হয়ে তাকে প্রত্যাহারের জন্য নির্দেশনা দিয়েছিল। তিনি ওই সময়ের জন্য প্রত্যাহার হলেও তিনি কিন্তু যেই নির্বাচন শেষ হয়েছে স্বপদে আবার তিনি বহাল হয়েছেন। এখন এরকম অবস্থা হবে না। এখন আমি আপনাকে যেটা বলছি যে এই যে নির্বাচন কমিশন, তাদের দায়িত্ব হচ্ছে নির্বাচন করা, কিন্তু সরকারের সার্বিক সহযোগিতা ছাড়া একটা সুষ্ঠু নির্বাচন করা তাদের পক্ষে সম্ভব। সিসি গতকাল বলেছেন যে সরকারের পক্ষ থেকে কোনো চাপ নাই, যদি কোনো চাপ হয় তাহলে। আমি আপনাকে বলি, এর আগের যত নির্বাচন কমিশনারদের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার যারা ছিলেন তারা এর থেকে আরও শক্ত কথা বলেছেন।
কিন্তু নির্বাচনের মাঠে যাওয়ার পরে আমরা তাদের সেই কথার প্রতিফলনটা পাইনি। তারা সবসময় সেটাকে ডিপেন্ড করেছে। আমরা চাই যে এই বর্তমান যে নির্বাচন কমিশন, সেই কমিশন সফল হবে। কিন্তু এই জায়গাটা যে কথাটা আপনাকে বলি, আজকে একটা খারাপ মেসেজ যেটা আপনি শুরু করলেন, নির্বাচন কমিশন কিন্তু দেখিয়েছে। কারণ আপনি একটা সীমানা নির্ধারণের বিষয় নিয়ে যখন শুনানির ব্যবস্থা করেছেন, সেই জায়গাটা তো আপনার প্রস্তুতি থাকা উচিত ছিল। এই যে বাদী এবং বিবাদী এবং আইনজীবী ছাড়া ওখানে এতগুলো মানুষ কিভাবে গিয়েছে? সেখানে তো যাওয়ার কথা না। যেখানে শুনানি হচ্ছে 5 জন নির্বাচন কমিশন সহ সেখানে পুরো টিমটা থাকবে, সেই টিমের এতগুলো মানুষ সেখানে অবাধে ঢুকলো এবং তাদের সামনে এই ধরনের মারামারি, হাতাহাতি, একজনকে দেখলাম যে পা দিয়ে পাড়াচ্ছে এবং তারা নির্বিকার। এই ঘটনাটা ঘটতে পারে, এটা তো তাদের ধারণা করা উচিত যে এখানে যখন শুনানি হচ্ছে সেই জায়গাটা তাদের পূর্ব প্রস্তুতি থাকা, এবং সেখানে নির্বাচন কমিশনের মধ্যে যে শৃঙ্খলা বজায় রাখার জন্যে যে দায়িত্ববান যারা, কোনোটাই ছিল না। তার মানে বোঝা যায় যে সরকার এই যে নির্বাচন কমিশন যে দায়িত্ব আজকে পালন করতে যেভাবে নাজেহাল হলো তাদের সামনে, এবং তারা নিজেরাও হয়েছে। তো একটা শুনানি করার ক্ষেত্রে যদি 5 জন সর্বোচ্চ পর্যায়ের এই কমিশনারদের সামনে এই ধরনের ঘটনা ঘটে, সেটা কন্ট্রোল করতে না পারে, তাহলে সারা বাংলাদেশের চিত্রটা কি হবে? এই মেসেজটা তো মানুষের কাছে আজকে চলে গিয়েছে। এই জন্য আমরা যেটা বলি যে নির্বাচন করার জন্যে রাজনৈতিক দলগুলো এবং নির্বাচন কমিশন, এটার মধ্যে একটা ঐক্যমত্য থাকতে হয়, একটা তাদের অঙ্গীকার থাকতে হয়। এবং সেই জায়গায় যদি কোনো ঘাটতি বা ব্যত্যয় হয়, তাহলে সরকার কিংবা নির্বাচন কমিশনের মধ্যে যত দূরত্ব আসবো আপনার কাছে, এটা আরো বিঘ্ন সৃষ্টি। মোহাম্মদ শহীদ খান, আজকের ঘটনাটা নিশ্চয়ই জানেন আপনি, আপনার বিশ্লেষণ একটু শুনি। না, উনি যেটা বললেন বাস্তবতা এটা, যে আপনি যখন সীমানা নির্ধারণী একটা আলোচনা এবং একটা টেন্স আলোচনা, সন্দেহ নেই, কারণ একজন সীমানা নির্ধারণের বিষয়ে যে বক্তব্য দিবেন আরেক পক্ষ হয়তো তার বক্তব্যের বাইরে চলে যাবেন, এবং সীমানা নির্ধারণের যে বিষয়টা হচ্ছে বিজয়নগর থানা থেকে 3টা ইউনিয়ন এইখানে নিয়ে আসা এবং যে ভোটের ব্যালেন্স করা এবং সীমানা নির্ধারণ এইসব কারণেই হয়। তো এতে হয় কি যে মানে এক একজনের এক এক জায়গায় একটু পপুলারিটি থাকে, প্রভাব না বলে আমি আরও ডেমোক্রেটিক জনপ্রিয়তা থাকে। তা জনপ্রিয়তার কারণে মনে করতে পারেন যে ওই ইউনিয়নে অমুকের জনপ্রিয়তা আছে, কয়ের, সুতরাং ক্ষয়ের অসুবিধা। কারণ আমরা তো যে নতুন প্রকারে নির্বাচন করব এবং নির্বাচনে জিতব, এইটা হলো আমাদের সংস্কৃতি। এই সংস্কৃতিতে আমরা অনেক দিন ধরে বদলাতে পারি নাই, এবং বদলানোর চেষ্টা রাজনৈতিক দলগুলো করছে কিনা সেটা একটা বড় প্রশ্ন। কেন এটা তো সরকার বদলাতে পারবে না মানসিকতা, এটা রাজনৈতিক দলকে, তার কর্মী বাহিনী, তার নেতা, তাদেরকে বুঝতে হবে। নির্বাচন কমিশনে যখন এই শুনানি হবে তখন তো নিশ্চয়ই আলোচনা হবে, এবং আপনি নির্বাচন কমিশন নিশ্চয়ই একটা ফরম্যাটে এই আলোচনাটা করতে গিয়েছে। তো সেই ফরম্যাটের মধ্যে বাইরের লোকজন ঢুকলো কীভাবে, এটা একটা বড় প্রশ্ন। বাইরের লোকজন, ভোটাররা তো থাকতে না, অনেক ভোটার তো থাকবে না। সব ভোটারকে জিজ্ঞেস করতে হলে তো আপনি গণশুনানি করতে যাইতে হবে ওইসব ইউনিয়নে। তাহলে তো নির্বাচন কমিশন শুড গো টু ফিল্ড লেভেল, একেবারে তৃণমূল পর্যায়ে যাক, ওই সব ইউনিয়নে যে করুক, কথা বলুক মানুষের সাথে, কিন্তু সেটা তো করেনি। তারা এখানে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে কথা বলার চেষ্টা করতেন, এটা প্রাথমিক প্রক্রিয়া হিসেবে ঠিক আছে। তো সেখানে যদি বাইরের লোকজন এসে যায় এবং রাজনৈতিক নেতারা যদি, আচ্ছা বাইরের লোক গেল ঠিক আছে, নিশ্চয়ই নির্বাচন কমিশন অ্যালাউ করছে, অনুমতি নেওয়া হয়েছে। কারণ আপনি যান নির্বাচন কমিশনে, আপনি কিন্তু কোনো রকম ছাড়া, অনুমোদন ছাড়া আপনি ঢুকতে পারবেন না, উপরতলায় যেতেই পারবেন না। তো সুতরাং এদেরকে নিশ্চয়ই অনুমতি দেওয়া হয়েছে এবং এরা গেলেন এবং এরা একটা কাণ্ড করলেন। এই কাণ্ডটা জাতির জন্য একটা মেসেজ দেবে, এটা খুব স্বাভাবিক যে নির্বাচন কমিশনে এরকম ঘটনা কীভাবে ঘটে। এখান থেকে নির্বাচন কমিশন নিশ্চয়ই শিক্ষা, মানে আমরা তো সব ঘটনা থেকে শিক্ষা নেই, নির্বাচন কমিশন নিশ্চয়ই শিক্ষা নেবেন, কেন আরও অনেক সিট আসন নিয়ে তারা কাজ করবেন, তখন হয়তো তারা এগুলোকে ঠিকঠাক করতে পারবেন। এটা একটা ঘটনা, এটা নিন্দা করা দরকার এবং এটা ঠিক হয়নি। তো সুতরাং এই ঘটনা নিয়ে আমি আর মানে বাইরে যেতে চাই না, আরও বেশি করে দিতে চাই না। একটা ঘটনা ঘটছে, এরপরে এটা থেকে যদি শিক্ষা নিয়ে আমরা এটাকে ঠিক করতে পারি সেটা সমাধান হয়ে যাবে। এখন নির্বাচন কমিশন তো একটা নির্বাচন করবে, আমরা তো আমরা তো কোয়ালিফাই না করলে আমরা নির্বাচন বুঝি না। আসলে পৃথিবীর অন্য দেশে কিন্তু এইসব কোয়ালিফিকেশন দেওয়া হয় না, নির্বাচনের মতো হয়।
তারা ধরেই নিছে যে নির্বাচন তো সুষ্ঠু হবেই, নির্বাচন তো অবাধ হবে, নির্বাচন তো লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে, নির্বাচন তো নিরপেক্ষভাবে হবে। কিন্তু আমাদের দেশে আমাদের অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, উৎসব মুখর আরও কোয়ালিফিকেশন আমাদের অ্যাড করতে হয়। তো ওই জায়গায় যেটা বলার, পরিষ্কারভাবে বলার, আসলে নির্বাচন কমিশন বলেন আর সরকারের সদিচ্ছা, ওটাতে আমি এক লাইন পরে আসছি, থাকলেও কিন্তু আপনি কতটুকু একেবারে করতে পারবেন এটা একটা বেঞ্চমার্ক আছে বা থ্রেশহোল্ড আছে, সেটা 90%, 95% এইরকম পর্যায়ে যদি পৌঁছতে পারেন তাহলে একটা গ্রহণযোগ্য নির্বাচন হচ্ছে। একেবারে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন কখনই হবে না, কিছু অভিযোগ থাকবে, কিছু জায়গায় ছোটোখাটো ধাক্কাধাক্কিও হতে পারে। তবে আমরা যেটা দেখেছি আমাদের দেশে দলীয় সরকারের অধীনে যখন নির্বাচন হয় তখন নির্বাচনে অনেক বিশৃঙ্খলা হয়, গায়ের জোরে ভোট কেন্দ্র দখল করার চেষ্টা হয়, ভোটের বাক্স ভর্তি করার চেষ্টা হয়, দিনের ভোট রাতে হয়, আমি তুমি নামের নির্বাচন হয়, একতরফা নির্বাচন হয়, এগুলো আমরা দলীয় সরকারের সময় দেখেছি। তো সেই কারণে বাংলাদেশে একটা 96 সালে বড় আন্দোলন হয়েছিল এবং তার মধ্যে দিয়ে একটা তত্ত্বাবধায়ক সরকার একটা ফর্মুলাতে আমরা পৌঁছেছিলাম। একটা 15 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছিল, যে নির্বাচনে মানুষজন দাবি হলো জনগণ যায়নি, এটা একটা নির্বাচন হয়েছে, আবল তাবল নির্বাচন এরকম বলা হয়। বাট আমি মনে করি 15 ফেব্রুয়ারি নির্বাচন একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা। নির্বাচন ভালো হয়নি এটা ঠিক, বাট 15 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, সংসদ হয়েছে, সেই সংসদে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের সিদ্ধান্ত হয়েছিল এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 96, 2001, তার আগে 91 সালে এবং 2008 পর্যন্ত কিন্তু ভালো নির্বাচন হয়েছে। আপনি ছোটোখাটো ত্রুটি বিচ্যুতির বাইরে, যেই মাত্র আপনি তত্ত্বাবধায়ক সরকারটা বাতিল করে দিলেন তখনই নির্বাচনগুলো দলীয় কন্ট্রোলে চলে গেল এবং নির্বাচনগুলো খারাপ হতে শুরু করলো এবং এক পর্যায়ে এটা একেবারে নির্বাচন আর নির্বাচন বলা যায় না, এটাকে, এটা কোনো নির্বাচন না। তো এখন ওই তত্ত্বাবধায়ক সরকার সেই সময় যে সরকার ছিল তারা কিন্তু এটা গ্রহণ করতে চায়নি, আর সেই সময় যারা আন্দোলন করছে তারা এটা গ্রহণ করছে। সবচেয়ে মজার বিষয়, বাংলাদেশে পলিটিক্যাল পার্টি ইন পাওয়ার যখন পাওয়ারে থাকে তখন একরকম চিন্তা করে, পাওয়ারের বাইরে আরেক রকম চিন্তা করে, মানে নিউট্রালি চিন্তা করে না। এখন যেমন এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য 1000-এর কাছাকাছি প্রধান উপদেষ্টা বলেছেন, 1000-এর কাছাকাছি 834 জনের তালিকা আমাদের কাছে আছে, শহীদ হয়েছেন। এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য রক্ত দিতে হয়েছে এই দেশে। তো সুতরাং নির্বাচন কমিশন এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই সরকার কোনো দলের সরকার না, যদিও এই সরকার অভিযুক্ত এনসিপি তাদের দল বা এনসিপির সরকার বা এনসিপির লোকজন সরকারে আছেন বা এনসিপি গঠনের ব্যাপারে একেবারে আঙ্গুল তোলা হয় ডক্টর ইউনূসের। এই আঙ্গুল তোলার কারণটা কি? এই আঙ্গুল তোলা আমাদের সংস্কৃতি, আমাদের রাজনীতিতে আমরা এখন পর্যন্ত এই যে যৌথ নেতৃত্ব বা গণতান্ত্রিক চর্চাকে ওই জায়গায় নিতে পারি নাই, যে যেখানে আপনি বলবেন যে না, এই যার যার দায়িত্ব সে তাকে দায়ী করা হোক। একদম এক কথা, কে দায়ী? সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কে দায়ী? জেনারেল জিয়া। কে দায়ী? জেনারেল এরশাদ। কে দায়ী? খালেদা জিয়া। কে দায়ী? শেখ হাসিনা। এখন কে দায়ী? ডক্টর ইউনূস। তো এইসব কারণে ওনার এই বিষয়গুলোকে আরও স্বচ্ছতা আনতে হবে এবং উনি যেটা বলেছেন যে নির্বাচন কমিশন তো একাই নির্বাচন করতে পারে না, আমাদের সরকারি কর্মচারী লাগে। সরকারি কর্মচারীরা দলীয় সরকারের সময় এক ধরনের সাইকোলজিক্যাল আচরণ করে, আর নির্দলীয় সরকারের সময় বা এই যে তত্ত্বাবধায়ক সরকারের সময় এক ধরনের করে। ওই একই কর্মচারী, এক্স দলীয় সরকার ঠিকমতো কাজ করবে না নির্বাচনের ক্ষেত্রে, এক্স নির্দলীয় সরকার, তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার একদম আইন না। আমাদের অভিজ্ঞতা আমরা সবাই দেখছি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা না, এটা দেখেছি আমরা 91-এ, 96-এ, 15 ফেব্রুয়ারির পরে তো 3 মাসের মধ্যে আরেকটা নির্বাচন হচ্ছে। তাহলে আপনি 15 ফেব্রুয়ারি নির্বাচন আর ওই নির্বাচন যখন তুলনা করবেন একদম কমপ্লিটলি ডিফারেন্ট না। আসবো আপনার কাছে ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান। নির্বাচনের সাথে সাথে আরও কিছু বিষয় জড়িত, বিচার এবং সংস্কার। জাতীয় সনদ দেওয়ার কথা আছে, রাজনৈতিক দল হিসাবে আপনারা অংশগ্রহণ করেছেন, প্রেস কনফারেন্স করেছেন। জাতীয় সনদ কত দূর জানি? জাতীয় সনদ হবে, জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন হবে, তাই তো? জি, এটা সরকার বলেছে যে জাতীয় সনদ বলতে যে ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে, এই ঐক্যমত্য কমিশনে যে সকল বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য পোষণ করবে সেইগুলোর ভিত্তিতেই একটি সনদ তৈরি হবে। এটাই ছিল ঐক্যমত্য কমিশনের যিনি সভাপতি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি এই ঘোষণাটাই দিয়েছিলেন। কিন্তু এই যে কমিশনে প্রায় 1-1.5 মাস ধরে আমি নিয়মিত অংশগ্রহণ করেছি, তো সেখানকার যে অভিজ্ঞতা সেটা আমার কাছে মনে হয়েছে যে ঐক্যমত্য কমিশন সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু কিছু জায়গায়
আমি লুকোচুরি কথাটা বলতে চাই না, কিন্তু এরকম একটা বিষয় আমাদের কাছে লক্ষণীয়। যেমন আমরা যখন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করি তখন কিন্তু আমরা বলেছি যে এই যে জুলাই অভ্যুত্থান হলো, এতগুলো মানুষ রক্ত দিয়েছে, দেশে এই 15 বছর গণতন্ত্র নির্বাচন ব্যবস্থা সবগুলোই একেবারে বলা চাই ভেঙে গিয়েছিল। সেই জায়গায় মানুষ, দেশের সব শ্রেণীর মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল, ছাত্র জনতার। এই যে একটা পরিবর্তন হলো, একটা অন্তর্বর্তীকালীন সরকার আসলো, এটা তো যেন তেন সরকার না। একটি রাষ্ট্রে এমন একটি অভ্যুত্থান হয়েছে যেখানে একটি সরকার এবং 350 এমপি, একটা মন্ত্রী পরিষদ এবং একটা দলের হাজার হাজার নেতাকর্মী 1 ঘন্টার মধ্যে সব উধাও হয়ে চলে গিয়েছে। এরপরে যে জন আকাঙ্ক্ষা তৈরি হলো, সেই জন আকাঙ্ক্ষা অনুযায়ী সরকার যদি দায়িত্ব পালন করতে না পারে, তাহলে এই যে গণ অভ্যুত্থানে আমাদের যে জীবনদান, এগুলো তো সব ব্যর্থতা হবে। এর দায়িত্ব সরকারকে নিতে হবে। আমি এই জায়গাটা খুব সংক্ষেপে একটা কথা বলি যে দেখেন, জুলাই সনদ ঘোষণা করা হলো, সরকার কিন্তু নিজের থেকে এটা ঘোষণা করেছে এবং 2-3টি দলকে আমরা শুনেছি যে এই ঘোষণাপত্র দিয়ে তাদের মতামত নিয়েছে। তা আমরা গণফোরাম সহ আরও যে ক্রিয়াশীল রাজনৈতিক দল আছে মাঠে, আমাদের কাছে সেটা দেওয়া হয়নি। তারপরে এই যে জুলাই সনদ, যেটা প্রথম আমাদেরকে একটা কপি দেওয়া হলো, এরপরে আবার কিছুদিন পরে আর একটা দেওয়া হলো, ওইটার এইটার সাথে সামঞ্জস্যতা ছিল না। প্রথমটাই বলা হলো যে নির্বাচনের পরে এটা 2 বছরের মধ্যে সরকার এটা বাস্তবায়ন করবে, এবং সেই জায়গাটা আমরা মনে করলাম ঠিক আছে। কারণ এই যে জুলাই যে সনদ, সেই সনদের মধ্যে যদি আপনি লক্ষ্য করেন যে সংবিধানের সাথে সম্পর্কিত যে বিষয়গুলো, সেগুলোই এখানে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। তা আমরা তো শুরু থেকেই বলে আসছি যে আপনি এই সংবিধানের অধীনেই শপথ নিয়েছেন এবং এই সংবিধানের অধীনেই রাষ্ট্র পরিচালিত হচ্ছে, সরকার পরিচালিত হচ্ছে। তাহলে সংবিধান কি বলে যে একটি জাতীয় সংসদ ব্যতীত এই সংবিধান তো সংশোধন করা যাবে না। তাহলে আমরা যারা সবাই মিলে ঐক্যমত্য পোষণ করব একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে, তারা সবাই অঙ্গীকার করব, আমরা স্বাক্ষর করব, যারাই ক্ষমতায় আসুক তারা কিন্তু এটা বাস্তবায়ন করার জন্য জাতির কাছে দায়বদ্ধ। তারা যদি এটা না করে জনগণের কাছে জবাবদিহিতা করবে। এখন এই ক্ষেত্রে আমরা দেখলাম যে তারা আবার নতুন করে বলল যে আগামী নির্বাচনের আগেই এটা বাস্তবায়ন করতে হবে। এখন এর মধ্যে আমাদেরকে ডাকে নাই। আমরা যদি প্রশ্ন করি যে আপনি সংবিধান সংস্কার নির্বাচনের আগে কিভাবে করবেন, সেটা তো এখানে পরিষ্কার বলেননি। আবার দুটো বিষয়ে আমরা আপত্তি করেছি। এটা তো একটা রাজনৈতিক সমঝোতার দলিল। একটা রাজনৈতিক সমঝোতার দলিল কিভাবে সংবিধানের উপরে প্রাধান্য পায়? আবার যদি আপনি বলেন যে এটা নিয়ে কেউ কোথাও কোনো রকম কোনো আদালতে প্রশ্ন তুলতে পারবে না। হ্যাঁ, এই জুলাই অভ্যুত্থান যেটা সফলভাবে সম্পন্ন হয়েছে, এটা আমরা সকলেই এই জুলাই অভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত ছিলাম, এটা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। কিন্তু আপনার কর্মকাণ্ড, আপনি যে কাজগুলো করছেন, এটা নিয়ে যে কেউ কথা বলতে পারে। কিন্তু আপনি যদি বলেন যে কোনো কথাই বলা যাবে না, এটা নিয়ে সংবিধান নিয়ে কথা বলা হচ্ছে না, রাষ্ট্রের সর্বোচ্চ দলিল, সেটা নিয়ে তো যে কেউ প্রশ্ন তুলছে। আপনি যদি দেখেন এই অভ্যুত্থানের পরে সবচেয়ে বড় যে বিষয়টা আমি বলি, এখানে আমাদের খুবই বিজ্ঞজন আছেন, তিনি সরকারের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন। আচ্ছা বলেন তো, এই যে 53 বছরে যে সরকারগুলো দায়িত্ব পালন করেছে, আপনি যদি দেখেন জুলাই সনদ এবং আমাদের যে জুলাই ঘোষণা, এই দুটোর মধ্যেই আপনারা একটা জিনিস দেখবেন যে শুধুমাত্র 72-এর সংবিধানের উপরে দায় চাপিয়ে দেওয়া হচ্ছে। তাহলে এই 53 বছরের যে সরকারগুলো দায়িত্ব পালন করেছে, সমস্ত সরকার এবং যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় ছিল, তাদেরকে কিন্তু আপনি খুব একটা দায়ী করছেন না। সব দোষ কি সংবিধানের উপর? আমি মনে করি যে এই যে সংবিধানের উপরে দায় চাপিয়ে দিয়ে, আমার মনে হয় যে এই জায়গায় রাজনৈতিক দল এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা কোন দিকে নিয়ে যেতে চাচ্ছে, মেসেজটা আমাদের কাছে পরিষ্কার না। আপনার কাছে কি পরিষ্কার? পরিষ্কার হওয়া খুব কঠিন, মানে অনেক বিষয় থাকতে পারে পর্দার অন্তরালে, সুতরাং আমরা তো ওই খবরগুলো, সব খবর আমাদের কাছে নাই। বাট মেসেজটা ক্লিয়ার। মেসেজটা হলো যে আপনি
আমাদের একটা সংবিধান আছে এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে জাতি এই রাষ্ট্র আমরা পেয়েছি, সেই রাষ্ট্র বসে একটা সংবিধান প্রণয়ন করেছে এবং এটা নিয়ে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন আলোচনা হয়েছে, পার্লামেন্টে এটা আলোচনা হয়েছে, এটা আমরা গ্রহণ করেছি। সেই সংবিধানকে 17 বারের মতো কাটাছেঁড়া করা হয়েছে এবং সব কাটাছেঁড়ার মধ্যেই আমরা একটু অগণতান্ত্রিক পথে গিয়েছি। আবার কখনো কখনো আমরা কিছুটা ট্রাই করেছি যে আমরা ফেরত আসি। তো এই যে সংবিধান, এই সংবিধানকে দোষ দিয়ে তো লাভ নেই। আমরা এখন আমরা এই টক শো আলোচনা করি, এখানে তো আমরা একটা ফরম্যাট মানতেছি না। আপনি অ্যাঙ্কর, উনি গেস্ট, আমি গেস্ট, আপনি যখন আমাদেরকে কথা বলার সুযোগ দিচ্ছেন বা আমরা এর মধ্যেও ইন্টারাক্ট করতে পারবো, কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা তো এই চেয়ার ছেড়ে উঠে ওনাকে আমি আক্রমণ করব না, এটা একটা ফরম্যাট। তো এই ফরম্যাটের মধ্যে আপনি ফরম্যাট যদি না মানেন, এখন যদি আমরাই শুরু করে দিই না আমরা এই ফরম্যাট মানি না, ওনাকে আপনি কেন 1 মিনিটের বেশি কথা তো বলতে দিচ্ছেন, আমাকে তো 30 সেকেন্ড রান্নে করে যদি আমরা ঝগড়াঝাটি শুরু করি, দোষটা কিন্তু আসলে আমাদের। সো সংবিধানের উপরে দোষ চাপানোর তো কোনো সুযোগ নেই। সংবিধান একটা দলিল, যে এই দলিল দিয়ে রাষ্ট্র চলবে। এখন আপনি যারা সরকার গঠন করবেন, তারা যদি ওই দলিল অনুযায়ী রাষ্ট্র না চালিয়ে, তারা যদি ফ্যাসিবাদী হন, স্বৈরতান্ত্রিক হন, তারা যদি কর্তৃত্ববাদী হন, তারা যদি অন্যায় করতে থাকেন, তাহলে তো আর দলিলের উপরে দোষ চাপানো যাবে না। সংবিধান নিয়ে আলোচনা হইতেই পারে, আলোচনা হবে এবং এই জন্য তো 17 বার আলোচনা করে কখনো নিজের স্বার্থে, কখনো জাতির স্বার্থে কিছু কিছু পরিবর্তন করা হয়েছে। এবং ওই যে সনদ যেটা হবে, জুলাই সনদ আর একটা জুলাই ঘোষণা, দুইটা তো জুলাই ঘোষণা নিয়ে তো আর আলোচনা করার দরকার নেই, যথেষ্ট আলোচনা হয়েছে। কারণ জুলাই ঘোষণার মধ্যে ইতিহাস, ভূগোল সব বিকৃত হয়ে গেছে। ওটা নিয়ে আলোচনা নাই করাই ভালো, কেন ওটা, এবং আপনাদের কাছে তো ঘোষণা দেওয়া হয়নি। ঘোষণা 2-3টে পার্টির সাথে শেয়ার করেছেন, আপনি নিজেই বললেন যে আপনারা আলোচনা করতেছেন, আপনারা ঐক্যমত্য কমিশন আমাদের ডাকছে, কিন্তু আপনাদেরকে ওই মানে আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না। তাহলে এই ঐক্যমত্য কমিশনে আপনাদের যাওয়া না যাওয়া তো তেমন কিছু আসে যায় না, সিদ্ধান্ত আপনাদের। বাট আপনাদের সাথে এটা অন্যায় করা হয়েছে, এটা রেকর্ড করতে চাইলাম যে অনেক দলের সাথে অন্যায় করা হয়েছে। কি বিএনপি, জামাত এবং এনসিপির কাছেই সব কিছু দেওয়া এবং তাদের সাথে পরামর্শটা বেশি। হ্যাঁ, হতে পারে বিএনপি একটা বড় দল, তাদের পরামর্শ খুব ইম্পর্টেন্ট এবং তাদেরকে সেই গুরুত্বটা দিতে হবে। জামাতও একটা শক্তিশালী দল, তাদেরকে সেই গুরুত্ব দিতে হবে। এনসিপি এই আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা একটা দল, গুরুত্ব দিতে হবে। কিন্তু বাকিরা যারা আছেন, যাদের সাথে আলোচনা করছেন, তাদেরকেও সমগুরুত্ব দিয়ে আলোচনাটা করতে হবে। তো এই আলোচনাটা যেহেতু হচ্ছে না, তাহলে ঐক্যমত্য কীভাবে হবে? আপনি ঐক্যমত্য কমিশনের যে কথাগুলো বললেন যে এইসব চেঞ্জ হয়, একটা আলোচনা হয়, আবার রাতের বেলা কী ওরা ডিসকাস করে, পরের দিনে এসে ওইটা আবার চেঞ্জ হয়ে যায়। মানে যেটা নিয়ে একটা মতৈক্য হলো, আগামী নির্বাচনের আগে বাস্তবায়ন করতে হবে। আগামী নির্বাচন না, সংবিধানের সাথে সম্পর্কিত কোনো জিনিস উনি তো একদম ক্লিয়ারলি বলছেন, এটা তো আমিও ক্লিয়ারলি মনে করি। সংবিধানে কিছু পরিবর্তন আনতে হলে সংসদ নির্বাচন হবে, সংসদে বসে আপনারা সেটা পরিবর্তন আনবেন এবং সেই ব্যাপারে একটা কমিটমেন্ট দিতে পারে। এখন প্রশ্ন উঠবে যে 90 সালে এরকম কমিটমেন্ট দিছিল, কমিটমেন্ট রাখে নেই বলে তো বাংলাদেশ এই সমস্যায় পড়ছে। রাখে নেই বলে 96-তে তত্ত্বাবধায়ক সরকার যেতে হয়েছে। রাখে নেই বলে একটু আগে বললেন না যে একটা সরকারের পুরো পতন হয়ে গেছে এবং তারা উধাও হয়ে গেছে 1 ঘন্টার মধ্যে। তো এটা তো নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো খেয়াল করবে যে যারা যাবেন, যারা জনগণের ভোটে নির্বাচিত হবেন এবং দায়িত্ব গ্রহণ করবেন, তারা নিশ্চয়ই এটা খেয়াল রাখবেন। আর খেয়াল না রাখলে আবার ভোট হবে, সেই ভোটে তারা হয়তো জনগণ তখন বলবে যে না, তোমরা তো আমাদের কজের সাথে বিট্রে করছো। জিনিসটা সেখানে রাখতে হবে, জিনিসটা আপনি জোর করে চাপাই দিতে পারবেন না। এবং আমাদের সংবিধানের উপরে কোনো সনদ আপনি প্রতিস্থাপন বা উপরে দেবেন, এটা তো কোনো সুযোগ নাই। এটা যারা বলছেন তারা বুঝে বলছেন নাকি না বুঝে বলছেন, ওই যে বললেন না আপনি যে কোন দিকে যাচ্ছে। তো এনারা দেশটাকে কোন দিকে নিয়ে যায়, এটা একটা বিগ কোশ্চেন। যে আমরা কি দেশের যে গণতন্ত্র বা একটা গণতান্ত্রিক, উদার গণতান্ত্রিক, মানবিক, বৈষম্যহীন একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ যে চাই, এটা তো সবাই চায়। কিন্তু আপনি উদার গণতন্ত্রের কথা বলবেন একদিকে, আর অন্যদিকে বলবেন যে না, এটাই ফাইনাল, এটা শুধু শব্দ পরিবর্তন করা যাবে। একটু নতুন একটা বিষয় যেতে চাই। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করেছেন। তিনি বলেছেন 71-এর অমীমাংসিত ইস্যু সমাধান হয়েছে 2 বার। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন পাকিস্তানের এই বক্তব্যের সাথে বাংলাদেশ দ্বিমত পোষণ করে। একমত নয় যে দ্বিমত পোষণ করাটা করছেন, এটার জন্য আমাদের পররাষ্ট্র উপদেষ্টাকে ধন্যবাদ। কারণ এখন তো একটা মানে গলাগলি চলছে না, আমরা পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক নিয়ে আমরা অনেক কিছু ভাবছি। তো ধরেন উনি যেটা বলছেন, উনার একটা হিস্টোরিক্যাল, মানে এসব হয় কি যে 74-এ যখন ভুট্টো সাহেব এটা বাংলাদেশ সফর করেছিলেন, তারপর যখন নওয়াজ সাহেব আরেকজনকে আসছিলেন, পারভেজ মোশাররফ যখন আসছিলেন, তখন ছোটোখাটো প্রশ্ন উত্তরে তারা একটু দুঃখ প্রকাশ বা এই যে এটা ঠিক হয়নি এরকম কিছু কিছু বলেছেন। বাট একটা ফর্মাল যে আপনি যে ফর্মাল
মুক্তিযুদ্ধের সময় সম্মানিত দর্শক থাকুন আমাদের সাথে, আমরা আছি চ্যানেল এর অনলাইন প্ল্যাটফর্মে। আমাদের স্বাধীনতা যুদ্ধের যে 9 মাস এবং তারও আগে 9 মাসই যদি ধরি, যে গণহত্যা করা হয়েছে, যে ধর্ষণ যজ্ঞ চালানো হয়েছে, যেভাবে মানুষের উপর অত্যাচার করা হয়েছে, সেটা তো একটা ক্রাইম এবং ক্রাইমের বিচার হওয়া উচিত ছিল। বাট আমরা সেই সময় সিমলা চুক্তি কারণে এবং আমরা আইডেন্টিফাই ঠিকমতো করতে পারিনি, বা তখনকার রাজনৈতিক নেতৃবৃন্দকে আপনি একটা দোষারোপ করতে পারেন যে তারা কেন এটাকে পার্সু করলো না। মেবি তারা ভাবছে যে ঠিক আছে বাংলাদেশের স্বাধীনতা হয়ে গেছে, আচ্ছা আমরা একটু ওই যে রিকনসিলিয়েশন, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন অন্তত করা উচিত ছিল, সেটা করিনি, যেটা এখনও আমরা বলছি এটা করা উচিত। কারণ আপনি একটা ভোট করবেন, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করেন, করে আপনি ভোটটাকে ইনক্লুসিভ করেন। ইনক্লুসিভ মানে কিন্তু ইনক্লুসিভ, সকল ক্রিয়াশীল দলকে এখানে আনতে হবে, কাউকে জোর করে আপনি বাইর করে দিবেন এটা হবে না। তো সেইখানে ওনারা 2বার এরকম ছোটোখাটো মানে ইয়াতে বলেছেন। বাট আমরা তো ফর্মাল চাচ্ছি যে আপনি আনুষ্ঠানিকভাবে একটা সরকার, পাকিস্তান রাষ্ট্র বলুক, পার্লামেন্টে একটা প্রস্তাব নেন, নিয়ে বলেন যে না এই যে 71-এর ব্যাপারে আমাদের, তো 71 নিয়ে তো অনেক প্রশ্ন, এটা আলোচনা করে তো শেষ করা যাবে না। কারণ 71-এ কিছু একটা দল তো বাংলাদেশে আছে যারা 71-এ পাকিস্তান রক্ষা করার জন্য চেষ্টা করছে, তাদের কাজ ছিল এটা পাকিস্তান রক্ষার চেষ্টা করা, কিন্তু অন্যায় না। আমি পাকিস্তান হয়েছে, পাকিস্তান রাষ্ট্র ভেঙে যাবে, এটা আমি নাও চাইতে পারি, আমি ওটাকে অন্যায় দেখি না। আমি অন্যায় তখন দেখি যখন আপনি পাকিস্তান রাষ্ট্র রক্ষা করার চেষ্টা করার জন্য পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশে যে নৃশংস কাজ করছে, হত্যা, ধর্ষণ সহ, আগুন, লুটপাট, এভরিথিং যে করেছে, আপনি যখন ওটার সাথী হন এবং ওটাকে সমর্থন করেন, এটা রেকর্ড আছে। সো ওই দলটাই তো এখনও বলে না যে আমরা এটার জন্য দুঃখিত বা ক্ষমাপ্রার্থী যদি আমরা করে থাকি। তো ওই দলটা যেহেতু বলে না, পাকিস্তানও বলে না, পাকিস্তান এইভাবে বলে নেই, সুতরাং এই ব্যাপারে পররাষ্ট্র উপদেষ্টা যেটা বলছেন দ্বিমত তো বটেই, এটা তো আমি নিন্দা করি। যে উনি বলছেন যে আমাদের নাকি হৃদয়ে পরিষ্কার করতে হবে, এরকম একটা কথা বলেছেন। টোটালটা আমরা আসেনি, আমাদের হৃদয়ে কি আছে, কি কালি রাখছি আমরা, আমাদের হৃদয়কে তোমরা পুড়ায় দিছো। তারপরে তো আমি বলবো যে আমার হৃদয় পরিষ্কার করে আমি কি এখন ওই সেই পূর্ব পাকিস্তান আমলে ফিরে যাব? আমি বলবো যে তাহলে তো আমাদেরই ক্ষমা প্রার্থনা করা উচিত যে ভাই তোমরা অনেক কষ্ট করে পাকিস্তান বানিয়েছিলে, আমরা ভেঙে দিয়েছি, আমাদের যে পূর্বপুরুষরা বা আমি নিজেও মুক্তিযুদ্ধে ছিলাম, এই যে ভেঙে দিয়েছি, তাহলে আমাদের বলতে হবে যে না আমাদের ভাঙাটাই ভুল ছিল, আমরা ভুল করেছি। এটা তো হবে না, এটা তাদেরকে অবশ্যই আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করতে হবে, আনুষ্ঠানিকভাবে। ওটার বাইরে ওই যে 74-এ হয়েছে, ওই আরেকবার 2008 বা 2009 হয়েছে, না এগুলো দিয়ে হবে না। এটা কোনো ফর্মাল 2002, এটা কোনো ফর্মাল জিনিস না, আমাকে ফর্মাল দিতে হবে। তারপর আমাদের দেনা পাওনা আছে, সেটার ব্যাপারে আলাপ করতে হবে। অনেকে যে 4 বিলিয়ন বা 6 বিলিয়ন যে ওনাদের কাছে আমাদের পাওনা, তো অনেকে মনে করেন যে এই 6 বিলিয়ন দিয়ে 6টা পারমাণবিক অস্ত্র কিনে আমরা রেখে দিতে পারি, মানে টাকার দরকার নেই, পারমাণবিক অস্ত্র দিয়ে দেখতে হলে আমাদের নাকি সুরক্ষা হবে। এনিওয়ে এসব পাগলামিও আমি শুনি। বাট 6 বিলিয়ন তো এখন 6 বিলিয়ন নাই। 72 সালে যেটা 6 বিলিয়ন ছিল, 2025-এ 6 বিলিয়ন কত হবে এইটার হিসাব করতে হবে। আপনি তো, আমি 6 বিলিয়নের নাই, আপনি এত বছর পরে যখন টাকাটা তো আপনার কাছে ছিল, আপনি ব্যবহার করছেন, আপনি ইনভেস্ট করেছেন, আপনি ব্যাংকে রাখলেও তো এটা 6 বিলিয়ন। এখন আপনি প্রতি 6 বছরে যদি দ্বিগুণ হয়, তাহলে 54 বছরে আপনি হিসাব করেন 6টা 48, আরও বেশি, আর 10 গুণ হওয়ার কথা। তাহলে ওদের কাছে আমাদের পাওনা আসলে 60 বিলিয়ন। কথা বলতে হবে। আপনার এখানে অনেক মানে পাকিস্তানি আছেন, তারা নিজেদেরকে স্ট্যান্ডার্ড পাকিস্তানি বলেন, অনেক নন বেঙ্গলি আছেন যারা এখানে আছেন, তারা কিন্তু পাকিস্তান যেতে চান। কেন পাকিস্তান হওয়ার পর তারা ওই বিহার, উত্তরপ্রদেশ, বিশেষভাবে বিহার থেকে আসছিলেন, এবং তারা মনে করেন তারা পাকিস্তান নাগরিক এবং তারা যেতে চান। তা আপনি এদেরকে ফেরত নিয়ে যান। আমাদের বাঙালি ওখানে আটকা পড়ে আছে, তাদেরকেও আমরা ফেরত আনার চেষ্টা করতে পারি। মানে পাকিস্তানের সাথে আমাদের অনেক অমীমাংসিত বিষয় আছে, অনেক অমীমাংসিত বিষয় আছে। ওই যে 3টার কথা বলছেন, বড় 3টা, এই ভারতের সাথে আমাদের অনেক অমীমাংসিত বিষয় আছে। তো ভারতের সাথে তো আমাদের নেগোসিয়েশন করতে হবে যে আমরা তো একটা স্বাধীন রাষ্ট্র, স্বাধীন দেশ হিসাবে পাকিস্তান, ভারত, চীন, রাশিয়া, আমেরিকা, আপনি অন্য আরও দেশ, মানে এরাই তো মানে আমাদের কাছাকাছি। তো এদের সাথে আপনার সম্পর্কটাকে আপনি আমাদের পররাষ্ট্র দপ্তরকে এটা এমন লেভেলে নিয়ে যেতে হবে যেখানে আমরা মোটামুটি একটা আমাদের বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, এই দেশটা তো রক্ত দিয়ে স্বাধীন হচ্ছে, কারোর কাছে বিক্রি করার জন্য না বা কারো গোলাম হওয়ার জন্য না। আমরা কিন্তু গোলাম হতে চাচ্ছি না। নট পাকিস্তান, নট ইন্ডিয়া, নট ইভেন আমেরিকা, নট ইভেন রাশিয়া, চীন, ভারত। সো আমাদেরকে আমাদের যে পলিসি, পররাষ্ট্র উপদেষ্টাকে আবারও ধন্যবাদ যে উনি বলছেন দ্বিমত আছে, মানে এটা খুবই ডিপ্লোম্যাটিক একটা শব্দ, ওনার বলা উচিত ছিল যে আমি এটা প্রতিবাদ করছি। ধন্যবাদ আপনাকে ডাক্তার মিজানুর রহমান। এই বিষয়ে আপনার কাছ থেকে শুনতে চাই, পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক এবং অমীমাংসিত বিষয়। ধন্যবাদ। অবশ্যই এই বিষয়ে পরিষ্কার বলেছেন, আমি তার সাথে পুরোপুরি একমত। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা উনি বললেন
আমিও একটু আগে দেখলাম যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী একটা কথা বলেছেন যে বাংলাদেশের হৃদয় পরিষ্কার করতে হবে। এটা কেন, কি অর্থে এবং বাংলাদেশে তারা অবস্থান করে এই ধরনের কথা বলেন, এটা তো খুবই আপত্তিজনক একটি কথা। আজকে ৭১ সালে এই দেশের মানুষের উপরে যেভাবে তারা নির্যাতন করেছে, হত্যাযজ্ঞ করেছে, ধর্ষণ করেছে, এটা তো রেকর্ড, এটা অস্বীকার করার কোনো উপায় নাই, এটা দৃশ্যমান এবং সারা পৃথিবী এটা দেখেছে। এবং সবচেয়ে বড় যে ব্যাপার, তাদের মধ্যে এইটা নিয়ে কোনো অনুশোচনা আমরা লক্ষ্য করি নাই। ইভেন যে কথাটা আমাদের সচিব মহোদয় বলেছেন যে আমাদের এখানে যে রাজনৈতিক দল এবং যে শক্তিগুলো, আপনি যদি খেয়াল করেন যে আমাদের যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, সেখানে মুক্তিযুদ্ধের যে সংজ্ঞা, সে সংজ্ঞাতে পরিষ্কার বলা আছে যে পাকিস্তানের বিরুদ্ধে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল তারা মুক্তিযোদ্ধা। কাদের সাথে? পাকিস্তান বাহিনী এবং কিছু রাজনৈতিক দল এবং তার দোসরদের নাম উল্লেখ করা আছে, এটা আমি বললামই না। এবং সেই যে রাজনৈতিক দল এবং তাদের কিছু সহযোগী সংগঠন, তাদের বিরুদ্ধে বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলো, জীবন দিল। মুক্তিযুদ্ধের পরে আজ পর্যন্ত সেই দলগুলো যারা প্রকাশ্যে রাজনীতি করছে, তাদের মধ্যে অনুশোচনা নাই। তো পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী যে কথাটি বলেছে, এবং এই বাংলাদেশে যারা ওই সময় পাকিস্তান রাষ্ট্র নির্মাণ বা রাষ্ট্র মানে রক্ষার জন্যে যারা ওই সময় আমাদের মুক্তিকামী জনগণের উপরে যেই অত্যাচার, নির্যাতন, হত্যাযজ্ঞ চালিয়েছে, তারা তো একই সুরে কথা বলে। কিছুদিন আগে ওই দলেরই একজন প্রধান, তিনি 1947 থেকে এই পর্যন্ত যদি কোনো ভুল হয়ে থাকে, যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, এটা যদি প্রশ্ন, আপনি কষ্ট দেন না, ইতিহাসের রেকর্ড আছে না যে আপনার দলের ওই সময় যারা ছিল তারা নারী নির্যাতন থেকে শুরু করে হত্যাযজ্ঞ, পাকিস্তান বাহিনীর সঙ্গে যুক্ত হয়ে আমার মুক্তিযোদ্ধারা কোথায় কোন বাড়িতে লুকিয়েছিল, কি করেছিল, এটা মনে নাই? আমার আপন বড় মামা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে, আমার বাড়ি মাগুরাতে, সেখানে আমরা জানি কি ঘটনাগুলো হয়েছে, আমরা দেখেছি। তো আজকে এই যে একটা জিনিস মীমাংসিত একটা বিষয়, সারা পৃথিবীর মানুষ জানে ৭১ সালে পাকিস্তান এবং হানাদার এবং তার সাথে এই রাজাকার, আল বদর, আল শামস এবং তৎকালীন কিছু রাজনৈতিক দল, তারা প্রকাশ্যে কিভাবে মুক্তিকামী জনগণের উপরে, মুক্তিযোদ্ধাদের উপরে এই অত্যাচার করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, এবং আমার দেশের বুদ্ধিজীবীদের কিভাবে হত্যা করেছে। এবং সেই জায়গায় তারা যদি আসে এই 53 বছর পরে আমার এই বাংলাদেশের জনগণের সামনে দাঁড়িয়ে বলে যে বাংলাদেশের মানুষের হৃদয় পরিষ্কার করতে হবে, এটা একটা ঔদ্ধত্যপূর্ণ। এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা খুব সফটভাবে এর প্রতিবাদ করেছে, এই জন্য তাকে ধন্যবাদ। কিন্তু আমাদের একটা জিনিস আসতে হবে, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে আমাদের জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী অন্যান্য যে সকল রাষ্ট্র আছে, আমরা বলি বন্ধু রাষ্ট্র, এই রাষ্ট্রগুলোর সাথে আমাদের কূটনৈতিক যে তৎপরতা এবং আমাদের যে অধিকার এবং রাজনৈতিক, সামাজিক, সেটা আমাদেরকে প্রতিষ্ঠা করার জন্য সরকারকে দায়িত্ব পালন করতে হবে। এবং একটি শক্তিশালী সরকার ছাড়া দুর্বল পররাষ্ট্র নীতি নিয়ে এই 53 বছর শুধুমাত্র তোষামদি করে এই রাষ্ট্র ব্যবস্থা চলেছে। এই জন্যে বাংলাদেশের অভ্যন্তরের সরকারগুলো ফ্যাসিবাদী চরিত্র হয়েছে এবং অন্য রাষ্ট্রগুলোকে তাদের অনুকূলে রেখে সরকারের এই অপব্যবস্থার মধ্য দিয়ে তাদেরকে টিকে থাকতে হয়েছে। এই জায়গায় মনে করি এই জুলাই অভ্যুত্থানের পরে একটা নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। আমরা 90-এ ফেল করেছি, কারণ 3 জোটের রূপরেখা মানা হয় নাই, সেখানে সব দলগুলো ওইভাবে অঙ্গীকারাবদ্ধ হতে পারে নাই, যে কারণে এটা হয়েছে। কিন্তু এই জুলাই, এই যে 24-এর অভ্যুত্থানের পরে আমি মনে করি আমাদের একটা সুযোগ তৈরি হয়েছে। আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য যে ম্যান্ডেট নিয়েছে, তারা যদি ফেল করে, তাহলে আমি মনে করি যারা শহীদ হয়েছে এবং আমরা যারা এই সরকারকে সমর্থন করেছি, আমাদের প্রত্যেকেরই এই দায়ভার কিন্তু নিতে হবে। আমরা কেউ এই দায়ভার এড়াতে পারবো না, কারণ আমরা এই সরকারকে বলেছি যে আপনি সংস্কার করেন, জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে।
আপনি একটু আগে বিচার ব্যবস্থার কথা বলেছেন, আমাকে যদি 1 মিনিট সময় দেন, জি। আমি যদি আপনাকে বলি যে বিচার ব্যবস্থা আগের চেয়ে পুরো ভেঙে পড়েছে। আপনি বলেন এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বলেছে এবং আমাদের আইন উপদেষ্টা বলেছে যে হাজার হাজার মামলা করেছে, মামলা আমরা করি নাই, পুলিশ করে নাই। তাহলে যারা মামলা করলো সেই মামলাগুলোর কি অবস্থা হলো? আপনি তদন্ত ছাড়া, সুষ্ঠু তদন্ত ছাড়া একটা মামলা তো বিচারে নিতে পারবেন না। একটা হত্যা মামলা, জুলাই তো আমার একটা ভাই, সে তো হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তাহলে তাকে কেন্দ্র করে 400-500 লোকরে আপনি আসামি করলেন। আমি নিজে কয়েকদিন আগে মাননীয় প্রধান উপদেষ্টার সামনে বলেছি যে একজন জুলাই হত্যাকাণ্ডের মামলার আসামি হচ্ছে বাণিজ্য উপদেষ্টা। আমি মনে করি উনি নির্দোষ, আপনি তাকে উপদেষ্টা বানালেন। কিন্তু ওই মামলায় আরও 300-400 আসামি ছিল, তাদের অবস্থাটা কি হলো? সারা বাংলাদেশে এই যে মামলা বাণিজ্য, এখন পর্যন্ত সুষ্ঠু তদন্ত হচ্ছে না। সেই সাথে আপনি বিচারাঙ্গনে কি হচ্ছে আপনি দেখেন, একজন মানুষ শাস্তি না হওয়া পর্যন্ত আদালতে তার ন্যায় বিচার পাওয়ার সুযোগ থাকতে হবে। এটা আমার গণতন্ত্র, এটা আমার সাংবিধানিক অধিকার। কিন্তু সেখানে দেখেন মত সৃষ্টি করা হচ্ছে, যেইভাবে একজনের উপরে ডিম নিক্ষেপ করা হচ্ছে, সেখানে পাথর নিক্ষেপ করা হচ্ছে, জুতা স্যান্ডেল দেওয়া হচ্ছে, এজলাসের মধ্যে যেভাবে হাঙ্গামা সৃষ্টি করা হচ্ছে, আপনি পারছেন এই সরকার সেটাকে নিয়ন্ত্রণ করতে? পুরো বিচারাঙ্গনে আপনি যদি দেখেন যে এই অভ্যুত্থানের পরে সারা বাংলাদেশের যে আদালতগুলো, নিম্ন আদালত এবং উচ্চ আদালতে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, এগুলো নিয়ে প্রশ্নবিদ্ধ আছে। আপনি তো অন্তর্বর্তীকালীন সরকার, আপনি দলের অনুগত যারা, তাদেরকে আপনি প্রত্যেক আদালতে তাদেরকে নিয়োগ দিয়েছেন সরকারের পক্ষ থেকে, পিপি, এপিপি, জিপি এবং অ্যাটর্নি জেনারেল অফিস থেকে শুরু করে একেবারে জেলার যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট পর্যন্ত, এই যে দলীয় বিবেচনায় নিয়োগ দিয়েছেন, তাদেরকে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন? আপনার তো ওই জায়গাটায় দায়িত্ব পালন করা দরকার ছিল যে কোনো দলের অনুগত না, আমরা যেরকম অন্তর্বর্তীকালীন নির্দলীয় সরকার, আমার বিচারাঙ্গনে ওই ধরনের মানুষদেরকে নিয়োগ দিতে হবে। সেখানে তো সরকার কন্ট্রোল করতে পারছে না। আপনি দেখেন একজনের জামিন হয়ে যাচ্ছে, আর এই কয়েকজন তার বিরুদ্ধে আন্দোলন শুরু করতে নামলো, অমনি আমাদের আইন উপদেষ্টা স্ট্যাটাস দিলেন, আজকে এটা হয়েছে, কালকে এটা আপিল করা হয়েছে, আগামীকাল বিচার হবে। এটা কি উনি বলতে পারেন? তার মানেটা কি? শেখ হাসিনা যেরকম কথা বলতো বিচারাঙ্গন নিয়ে, পরদিন বিচারকরা তার বাইরে যেত না যে উনি কালকে এটা বলেছে। আজকে দেখা যাচ্ছে এই সরকারের মধ্য থেকে বিচার ব্যবস্থা নিয়ে, বিভিন্ন বিচারের রায় নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। তো আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে এই সরকারের কাছে আশা করেছিলাম, সেটা তো আমরা পাচ্ছি না। কারণ আমরা কিন্তু এই সরকারকে দায়িত্ব দিয়েছি, সরকারও কিন্তু সংবিধান অনুযায়ী শপথ নিয়েছে। ফলে এই সরকার এই দায় এড়াতে পারে না। আর আমরা শুধুমাত্র সরকারকে শুধু দায়ী করতে চাচ্ছি না, আমরা সরকারকে সফল হতে আশা করি এবং আমরা সেটা প্রত্যাশা করি। আপনাকে ধন্যবাদ। বিচারাঙ্গন নিয়ে আপনার কাছ থেকে একটু শুনে শেষ করব। এক লাইন মাত্র। জি। মানে উনি তো বলেই দিলেন যে এই যে কর্তৃত্ববাদী শাসন বা ফেসিবাদী শাসন আমলের বিচার যা ছিল, তার চেয়ে বিচারালয়ের অবস্থা খারাপ, এবং এটা একদম ট্রু। এখন ধরেন যে উনি একটা কথা বলছেন যে আপনি কন্ট্রোল করতে পারছেন না, মানে এটা ওই যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টার মতো ডিপ্লোম্যাটিক একটা কথা ধরতে পারেন। কারণ কন্ট্রোল করতে পারছেন নাকি, মানে আপনি তো বলেই দিলেন যে আপনি তো কন্ট্রোল করতে চান না। আপনি মব কন্ট্রোল করতে পারছেন মানে আপনি চান না। আপনি কি চান না সেটা কিন্তু ক্লিয়ার। আপনি চান যেহেতু দেশে একটা মবতন্ত্র কায়েম হোক, মবক্রেসি চলুক, এটা আপনি চান, সেই জন্য আপনি কন্ট্রোল করতে পারেন না। কেন? আপনি দায়িত্ব নিচ্ছেন। দায়িত্ব নেওয়ার পরে তো আপনি বলতে পারবেন যে আমি পারতেছি না। তাহলে তো আপনার সেকেন্ড অপশন হলো যে ঠিক আছে ভাই, আমি পারতেছি না, অন্য যারা পারবেন তারা দায়িত্ব নেন। তো এইটা তারা ইচ্ছাকৃতভাবে করছে বলে আমি মনে করি। তাদেরকে দায় নিতে হবে, বিকজ তারা পুরা বিচারালয়, পুরা বিচার ব্যবস্থাকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে। এই অর্থে যে সারা হোসেন উনি তো বলছেন যে এই বিচারে এখন উচ্চ আদালতে আপনার রায় পাওয়া তো দূরের কথা, একটা আদেশ পাওয়া যায় না। আপনি একজন লোককে, যে উনি সঠিকভাবে বলছেন যে একজন লোককে বিচারে দোষী সাব্যস্ত না করা পর্যন্ত সে আইনের চোখে নিষ্পাপ বা নির্দোষ। নিষ্পাপ না, নির্দোষ। তো নির্দোষ একটা মানুষকে আপনি বছর ঘুরে গেছে, আপনি তাকে ওই যে হত্যা মামলা, কথিত হত্যা মামলায় আপনি তাকে গ্রেপ্তার করেছেন এবং তারা কিন্তু পালিয়ে বেড়াচ্ছে অনেকে। তো এই যে 1 বছর ধরে এই মানুষগুলো যে মানবিক অধিকার থেকে বঞ্চিত, মানব অধিকার, আইনগত অধিকার থেকে বঞ্চিত, ন্যায্যতা থেকে বঞ্চিত, এটার দায় নিতে হবে না?
আপনি এটা বঞ্চিত আছে আপনি জানেন, এবং তারপরে অনেক কথা আলোচনা হয়, বাট ফাইনালি এটার কোনো সমাধান নাই যে এইটা করতেছি আমরা, ওইটা করতেছি। সমাধান তো হলো যে আপনি ঠিক আছে তাদেরকে বিচারে সোপর্দ করেন, তদন্তগুলো শেষ করেন, এবং আপনি বলেন যে অন্যরা মামলা করছেন। নো, এটা তো হবে না। এরকম অন্যরা মামলা করার কাহিনী তো আমরা আগেও দেখছি, এবং এই যে সাংবাদিকদের বিরুদ্ধে, তাই না, যে কোনো সম্পাদকের বিরুদ্ধে। এইখানে ঢাকায় একটা মামলা, এই যে আপনার মাগুরে একটা মামলা, ওই দিনাজপুরে একটা মামলা, এবং সম্পাদকরা ঘুরতে থাকতো। তখনও তো দেখা গেছে যে এটা অন্যায় মামলা। অন্যায় অযৌক্তিক মামলার ব্যাপারে আইনজ্ঞরা আছেন, ওনারা পরিষ্কারভাবে বলতে পারবেন প্রত্যেকটা মামলা কিন্তু একটা নিয়ম করে তদন্ত করে শেষ করে দেওয়া যায়, কিন্তু এগুলো ঝুলিয়ে রাখা ওটা ওনাদের ইচ্ছা। কেন ওনাদের যদি আমি মনে করি যে না ওনারা পারছেন না, এটা খুব অন্যায় হবে। কেন ওনাদের উপরে যে দায় ওনারা নিয়েছেন বা দায়িত্ব নিয়েছেন, তাদেরকে সবাই যেভাবে সমর্থন করছে, ওই যে রাজনৈতিক দল, ফ্যাসিবাদী রাজনৈতিক দল ছাড়া, তাতে ওনাদের এই কাজটা করা সম্ভব ছিল, ওনারা এটা করছেন না। করবেন সেটাই আশা করি। ধন্যবাদ আবুল মোহাম্মদ। করবেন আশা করি, কিন্তু করবেন কি না আমি জানি না। তো আপনার সাথে আবার 2 মাস পরে যখন দেখা হবে তখন আপনি একই প্রশ্ন করবেন, তখন হয়তো আমরা এর কোনো সমাধান দেখব না, সমাধানের চেষ্টা নাই। তদন্ত তো করবে পুলিশ, তো সেই পুলিশ বাহিনী তো এখন পর্যন্ত মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে। মিজানুর রহমান, আপনাকে ধন্যবাদ। আমরা শেষ করব। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।